চাঁদাবাজ গুম এইসব এত প্রাধান্য বিস্তার করেছে এবং রাজনীতি এত নিকৃষ্ট হয়ে গেছে, এ থেকে উদ্ধার করার জন্য লেখকদের একটা ভূমিকা আমরা চাই। সেই ভূমিকা পালন করার জন্য যে মেরুদণ্ড দরকার, যে চরিত্রবল দরকার, সেই চরিত্রবল সম্পন্ন লেখক কোথায়? জ্ঞানী লোকের অভাব নাই দেশে, কিন্তু জ্ঞানের সঙ্গে চরিত্রবল দরকার। আজকে দীপনের কথা বলছি। দীপনের আকাঙ্ক্ষা ছিল যে ভালো বই এই দেশে প্রকাশিত হোক, ধরবার চেষ্টা করত, ব্যবসায়িক প্রয়োজনে অনেক রকমের বই বের করত, কিন্তু কোনো খারাপ বই বের করেছে এটা বলা যাবে না। অভিজিতের বই বের করেছে, এরা উদয়ন স্কুলে একসঙ্গে পড়তো। অভিজিৎ দীপনের 1 বছর সিনিয়র ছিল, 1 বছর আগে ম্যাট্রিক পাস করেছে, কিন্তু যোগাযোগ ছিল বা বন্ধুত্ব ছিল। অভিজিৎ কি লিখছে কি না লিখছে এগুলো সম্পর্কে দীপনের যে কোনো ভালো ধারণা ছিল তা না। বন্ধু হিসেবে বলেছে যে আমার বইটা প্রকাশ করো। দীপন বিনা বাক্যব্যয়ে বইটা নিয়েছে, প্রকাশ করেছে। অভিজিৎ খুব ভালো ছাত্র ছিল, ক্লাসে ফার্স্ট হতো, বোর্ডে পরীক্ষার রেজাল্টে প্রথম 5 জনের মধ্যে স্থানপ্রাপ্ত, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট, তারপরে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির আমাদের ঢাকার লেখা লেখে। আমি সেগুলোর সাথে অনেক জায়গাতেই একমত নই। দীপন বই প্রকাশ করেছে, অভিজিতের মত জেনে বুঝে যে প্রকাশ করেছে তা না, পরিচিত বন্ধুজন হিসেবে বের করেছে। এক বই বের করার পরে আরও একটা বই বের করতে চাইছে, বের করেছে। তার জন্য তাকে প্রাণ দিতে হয়েছে। এছাড়া আর কোনো কারণ যত রকম গোয়েন্দা অনুসন্ধানই করা হোক আমার মনে হয় না যে বের করতে পারবে। আজকে ব্লগে প্রচার করা হয়েছে যে যারা ধর্মের বিরুদ্ধে লেখে তারা যেমন অপরাধী, যারা ধর্মের বিরুদ্ধে বই প্রকাশ করে তারাও সেরকম অপরাধী। এই যুক্তি দেখিয়ে দীপনকে হত্যা করেছে। শুদ্ধস্বর এর 3 জনের উপরে আক্রমণ করেছে, তাদেরকেও হত্যা করতেই চেয়েছিল। ঘটনাক্রমে তারা বেঁচে গেছে, নিশ্চিত হতে পারে নাই, নিশ্চিত না হয়েই তারা চলে গেছে। হত্যা তারা ধারণা করেছে যে নিহত হয়েছে, কিন্তু নিহত হয়নি। 3 জন বেঁচে গেছে। বেঁচে গেলেও তারা পঙ্গু হয়ে আছে। তারা চলতে ফিরতে পারবে কিনা, শয্যাশায়ী থাকতে হবে কিনা, এইটাও বিবেচনার বিষয়। মেডিকেল রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে দীপনকে সবচেয়ে কম কষ্ট দিয়ে মারা হয়েছে, 3টা মাত্র স্ট্রোকে মারা হয়েছে। এই আসল কথা। আমি বলেছি যে শুভবুদ্ধির উদয় হোক, তাহলেই আমার ছেলের বিচার হবে। পুলিশ, কারাগার, ফাঁসিকাষ্ঠ দিয়ে যে বিচার, এই বিচার দিয়ে তো কোনো প্রতিকার নেই। আমার দীপনকে কি কেউ ফেরত এনে দিতে পারবে? বিচার আছে, বিচার চলুক, কিন্তু তার চাইতেও বড় কথা হলো দেশে মানুষের মধ্যে ধনী, গরিব, শক্তিশালী, দুর্বল, রাজনীতিবিদ এবং অন্যান্য স্তরের মানুষ শুভবুদ্ধির দারুণ অভাব হয়ে গেছে। একদিকে ধর্মনিরপেক্ষতার কথা বলে কিছু কাজ করছে, তারা যে ভালো কাজ করছে এটা কি বলা যাবে? গণতন্ত্রের নামে, সমাজতন্ত্রের নামে, জাতীয়তাবাদের নামে তারা যে অপকর্ম করছে, এই অপকর্ম তো সীমাহীন। মানুষ খুন করছে, মিথ্যা প্রচার করছে, জোর করে জবরদস্তি করে তারা ক্ষমতায় থাকছে। আর এর পাল্টা হলো আরেকটা শক্তি, যারা রাষ্ট্রধর্ম ইসলামের কথা বলছে। তারা ইসলাম সম্পর্কে যেসব কথা বলছে, ব্লগে যেগুলো প্রচার করছে, এগুলোর মধ্যে তো আর যাই থাক, ইসলাম নাই। একটা জেদাজেদি করে জয়ী হওয়ার চেষ্টা, পেক্ষ কিন্তু সত্য নিষ্ঠ, সত্যের পক্ষে। আমি যে লিখি, কথা বলি, তার মধ্যে একটা সত্য নিষ্ঠা আছে। সত্য থেকে বিচ্যুত হই না। কিন্তু আওয়ামী লীগ আমি সমর্থন করি না, বিএনপি আমি সমর্থন করি না, অন্য দলকে সমর্থন করি না। কারণ আমার কাছে মনে হয় এই সব দল গণতন্ত্রের নামে, ধর্মনিরপেক্ষতার নামে, ইসলামের নামে দেশটাকে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে। আরও অনেক কথা বলবার আছে। সেই কারণেই আমি এগুলো থেকে ঊর্ধ্বে থেকে লিখবার চেষ্টা করি। আমি অসহায়, আমি একলা, কিন্তু সত্যের একটা শক্তি আছে, সেই শক্তি আমার অন্তরে আছে, তার ফলে আমি এখনো বেঁচে আছি। দীপনও তো আওয়ামী লীগ কিংবা বিএনপি কোনো দল সমর্থন করতো না। এই সব দলের চরিত্র সম্পর্কে তার ধারণা ছিল। ব্লগার হয়ে ধর্মের পক্ষে অথবা বিপক্ষে লিখতে যেত না, কারণ ধর্মের পক্ষে বিপক্ষে বিতর্ক করে এই বিতর্কের মধ্য দিয়ে কোনো কল্যাণ হবে না। যারা ধর্মনিরপেক্ষতাবাদী তারা কি গণতন্ত্রী? গণতন্ত্রের কথা বলে বলে তারা ফেনা তুলে ফেলেন মুখে, কিন্তু কোথায় গণতন্ত্র বাংলাদেশে? গণতন্ত্র থাকলে কি এরকম হত্যাকাণ্ড চলতে পারতো?
বাংলাদেশ 1972 সাল থেকে আজ পর্যন্ত জাতীয় সংসদের একটা নির্বাচন করার যোগ্যতা রাখে না।